নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সকলের কাছে তুলে ধরার জন্য আজ আমরা এখানে এসেছি। এখানে রয়েছেন মাননীয় মন্ত্রী এবং তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সঙ্গে আমি কুণাল ঘোষ। আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের বলতে চাইছি সেটি হচ্ছে কেন্দ্রের বঞ্চনা, বাংলার অধিকারের ন্যায্য পাওনা বাংলাকে না দেওয়া, 100 দিনের কাজ, মনরেগা, আবাস থেকে শুরু করে 1,71,000 কোটি টাকা বাংলার পাওনা সেটা না দেয়া। আমরা খুব নির্দিষ্টভাবে বলছি যে এই 100 দিনের কাজ শ্রমজীবী মানুষের জন্য, তাতে গত 3টি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার এক নয়া পয়সা দেয়নি, কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনে তারা পরাজিত হয়েছিল, বিজেপি পরাজিত হয়েছিল, প্রতিহিংসা থেকে রাজ্যের টাকা দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করা, আন্দোলনে থাকা, মুখ্যমন্ত্রী ধর্ণা, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করার দাবি তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন, তারপর থেকে আজ কার্যত 3,400 ঘন্টা হয়ে গেল সেই শ্বেতপত্র প্রকাশের সাহস দেখাতে পারল না কেন্দ্রীয় সরকার। উল্টে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক, কুৎসাকর কথাবার্তা বলছেন। আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার জবাব দেবেন। আমরা পরিষ্কার বলতে চাই যে এই যে 100 দিনের কাজের শ্রমজীবী মানুষকে বঞ্চিত করা, যার জন্য শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই 59 লক্ষ রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়েছেন। আমাদের পরিষ্কার কথা যে কেন্দ্রীয় সরকার এখন যে হিসাব দিচ্ছেন, তাদের এটা বলতে লজ্জা করছে না যে এখানে সব রাজ্য কত পেয়েছে কত পেয়েছে কত পেয়েছে, আর তলায় লেখা পশ্চিমবঙ্গকে দেয়া হয়নি। আমরা লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গকে না দেয়াটা, এই এত বড় অন্যায়টা জাস্টিফাই করার অপচেষ্টায় তারা বলছেন নাকি কিছু ইরেগুলারিটি। আরে সব থেকে দেশের মধ্যে ভুয়ো জব কার্ড যাদের বেশি, 1 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ, বিজেপির রাজ্য, যোগীজির রাজ্য, ডবল ইঞ্জিন সরকার, ওড়িশা, মধ্যপ্রদেশ, গুচ্ছ গুচ্ছ ভুয়ো জব কার্ড। তারপরে তাদেরকে পাওনা দেয়া হচ্ছে, আর পশ্চিমবঙ্গকে মিথ্যা, কুৎসা এইসব করে আটকে রাখা হচ্ছে। আমরা আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংসদে এবং সংসদের বাইরে গণ আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার বকেয়া টাকা দিতে হবে, 100 দিনের টাকা দিতে হবে, আবাসের টাকা দিতে হবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন, নির্মলা সীতারামনজি বা রাজ্যের কেন্দ্রের অন্য মন্ত্রীরা কথা ঘোরাবেন না, শব্দের জাগলারি আমরা চাই না। যদি ক্ষমতা থাকে রাজনৈতিক বক্তৃতা করবেন না, শ্বেতপত্র প্রকাশ করুন গত 3টে আর্থিক বছরে পশ্চিমবঙ্গকে মনরেগার খাতে কত টাকা দিয়েছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আবার এই দাবিতে সোচ্চার হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী যেভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন, রাজ্যের অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন।
নমস্কার। আমার সতীর্থ কুণাল ঘোষ, প্রাক্তন সাংসদ, তিনি আপনাদের কাছে বলেছেন আজকে এই সাংবাদিক বৈঠক কেন, এবং আমিও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এই সাংবাদিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা সবাই এসেছেন। বারবার এই রাজ্যের পক্ষ থেকে আমরা বলেছি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছি যে বাংলার মানুষরা বঞ্চিত হচ্ছেন তাদের প্রাপ্য অধিকার থেকে। মানরেগার টাকা দেওয়া হয় না, আবাস যোজনার টাকা দেওয়া হয় না, বিভিন্ন খাতে যে টাকা দেওয়ার অর্থাৎ সেন্ট্রাল শেয়ারের টাকা সেগুলোও দেওয়া হয় না। ফলে আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে 1,71,688 কোটি। এই নিয়ে কুণাল ঘোষ বলেছেন যে আমরা বিভিন্ন আন্দোলন করেছি দিল্লির দরবারে। আপনারা দেখেছেন যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এই আন্দোলন পৌঁছেছিল, কিভাবে কি ব্যবহার করা হয়েছিল আমাদের কর্মীদের সাথে, নেতাদের সাথে, সেটাও আপনারা দেখেছেন। আমি আর সেটাকে আবার পুনরাবৃত্তি করতে চাই না, পুনর্বার বলতে চাই না। আপনারা বারবার দেখছেন, তারপরেও এখানে মুখ্যমন্ত্রী নিজেও সেই আন্দোলনের ডাক দিয়ে সেই আন্দোলনে তিনি নিজে ছিলেন, কিন্তু তারপরেও একটা টাকা আসেনি। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? একটা শ্বেতপত্র দাবি করেছেন। শ্বেতপত্র 21-এর পর থেকে 2021 তারপর থেকে কত টাকা দেওয়া হলো কি খাতে, তো এটা তো আছেই। যে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয়া নির্মলা সীতারমণ অর্থমন্ত্রী, তিনি বলছেন যে হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। তার বাজেট বক্তৃতা হয়েছে, সেই বাজেট বক্তৃতা লোকসভায় হয়েছে, রাজ্যসভায় হয়েছে। সেখানে গিয়ে তিনি বলেছেন বাংলাকে হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। তাহলে তার কাছে তো নিশ্চয়ই হিসাব টিসাব থাকবে কত টাকা কোথায় দেওয়া হয়েছে, কোন সালে, কোন অর্থনৈতিক বছরে। এটা তো জাস্ট একটা মানে কিছু মিনিটের ব্যাপার, কারণ এখন যেরকম তথ্য প্রযুক্তির যুগ, এটা পেতে তো বেশিক্ষণ সময় লাগার কথা না। তাহলে ওই 21-এর পর থেকে যে 3টে অর্থনৈতিক বছর গেল তাতে কি কি টাকা দেওয়া হয়েছে বলতে পারতেন, কিন্তু শ্বেতপত্র দেওয়ার পথে হাঁটলেন না কারণ হাঁটা সম্ভব নয়। শ্বেতপত্র দিয়ে বলবেনটা কি? টাকা তো দেওয়া হয়নি, এটাই তো ঘটনা। কালকে তার জবাবি ভাষণ ছিল, 100 মিনিটের জবাবি ভাষণ, তাতেও তিনি উল্লেখ করলেন না। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? টাকা দেওয়া হয়নি। এবং যে কাগজটি দেখালেন, এটা তো আমরা প্রকাশ করিনি। কুণাল ঘোষ আপনাদের কাছে এই কাগজটি দেখালেন, এটা তো আমরা প্রকাশ করিনি। এটা ভারতবর্ষের কেন্দ্রের অর্থ দপ্তর তাদের প্রকাশ করা এই কাগজটি আমরা আপনাদের সামনে ধরে দিচ্ছি। সেখানে দেখা যাবে আমাদের কিছু টাকা দেওয়া হয়নি এবং নিচে সেটার উল্লেখ আছে। তাছাড়াও আমরা দেখছি যে কোনো সামঞ্জস্য নেই। যেখানে বেশি গ্রামীণ মানুষ কাজ করেন তাদের সাথে সামঞ্জস্য রেখে, যেখানে কম গ্রাম আছে, কম গ্রামীণ মানুষ কাজ করেন, তাদের টাকা, তাদের মজুরিরও কোনো সামঞ্জস্য নেই। ফলে আমরা তো এটাই বলতে চাই যে বাংলাকে বাদ দিয়েছেন, শ্বেতপত্র দিতে অক্ষম, কিন্তু আপনার দপ্তরই বলে দিচ্ছে বাংলাকে কিছু দেননি মানরেগার খাতে। তো আজকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, অপচেষ্টা। মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে, কণ্ঠরোধ, মাইক বন্ধ। মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী তারপরেও একটু বিভ্রান্ত করবার চেষ্টা করলেন এবং কিছু অসংসদীয় ভাষা ব্যবহার করলেন। কিন্তু ঘটনাই, যেটা আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, কাগজ কখনো বাজে কথা বলবে না, কাগজ কখনো ভুল তথ্য দেবে না।
তাহলে হোয়াইট পেপার শ্বেতপত্র দিলেই গোটা ব্যাপারটা প্রকাশ পেত, কিন্তু সেটা দেওয়া গেল না, কারণ দেওয়া যাবে না। আমরা এটাই তো বারবার বলছি, বাংলার প্রাপ্য অধিকার তার থেকে বঞ্চিত। সবসময় কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা হয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো ভারতবর্ষের সংবিধান, মনে রাখতে হবে সংবিধান প্রয়োগের এটা ৭৫তম বছর, সেই বছরে দাঁড়িয়ে সংবিধানকে সম্পূর্ণত তার কণ্ঠ রোধ করে এই ফেডারেল স্ট্রাকচারটাকে নষ্ট করার জায়গায় নিয়ে যাচ্ছে কেন্দ্রের যে সরকার। সুতরাং আমরা বলতে চাই, বাংলায় তো আমাদের সংবিধান মতেই কেউ কোনো রাজনৈতিক দল থাকতে পারে কেন্দ্রে, কোনো রাজনৈতিক দল রাজ্যে থাকতে পারে, কিন্তু মানুষ তো এই দেশের, তাদের প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করতে হবে। আমরা বারবার এটা অন্যান্য সভায়ও যখন গিয়েছি তখনও বলেছি, তারপর মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আপনারা দেখেছেন সেটা, এবং বিভ্রান্তির যে চেষ্টা সেটা কিন্তু চলছেই। আমাদের এই পলিটিক্যাল শিকার অর্থাৎ রাজনীতির শিকার করতে এই বাংলার মানুষকে যে পথে হাঁটছেন এরা, এই 18 থেকে 12 হয়েছে, 12 থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে আগামী দিন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, অর্থমন্ত্রী কেন্দ্রের নির্মলা সীতারামনজি, তিনি বাজেট ভাষণেও স্পষ্ট উত্তর দিতে পারলেন না, জবাবিতেও দিতে পারলেন না। উল্টে আমরা যে তথ্য পরিসংখ্যান যা এসছে তাতে বাংলা টাকা পায়নি। আমাদের সাংসদরা যখন প্রশ্ন করেছেন তার জবাবেও যেটা উঠে আসছে সেটা দিনের শেষে বাংলার প্রতি বঞ্চনা। আমরা তাকে পরিষ্কার বলতে চাই, বাংলা থেকে কর যখন নিয়ে যাচ্ছেন তাহলে বাংলাকে তার প্রাপ্য দেবেন না কেন? বাংলার মাটি থেকে আপনি কর নিয়ে যাচ্ছেন। গত 4টি আর্থিক বছরে 4,64,000 কোটি টাকার বেশি কর বাংলার মাটি থেকে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার, আর বাংলার পাওনা 1,71,000 কোটি টাকার কিছু বেশি, সেটা তারা দিচ্ছেন না। এটা কি করে হতে পারে? বাংলার মাটি থেকে যদি কর নিতে হয় তাহলে বাংলার বকেয়াটাও তো দিতে হবে, বাংলার হকটাও তো দিতে হবে। বাংলার মানচিত্রের মধ্যে থেকে আপনি বাংলার অংশ থেকে কেন্দ্রীয় সরকার আপনি আপনার টাকা তুলে নিয়ে যাচ্ছেন, কিন্তু বাংলাকে তার যেটা প্রাপ্য, আইনত প্রাপ্য আপনি দিচ্ছেন না। এটা চলতে পারে না। আপনি যখন ছুতো দিচ্ছেন কোনো অনিয়মের, তাই টাকা বন্ধ, এটা ভিত্তিহীন। অনিয়ম যদি থাকে, ভুয়ো জব কার্ড থেকে শুরু করে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে আরো অনেক বেশি করে রয়েছে, তারা কি করে টাকা পাচ্ছে? তাহলে পশ্চিমবঙ্গ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে বঞ্চিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন শ্বেতপত্র প্রকাশের। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্বেতপত্রটা প্রকাশ করুন। এত কথা, এত জ্ঞান আমরা শুনতে চাই না। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, আপনারা বাংলাকে এই 3 বছর এই খাতে কি কি দিয়েছেন, মনরেগায় কি দিয়েছেন, আবাসে কি দিয়েছেন, কোন খাতে কি দিয়েছেন, এর শ্বেতপত্রটা প্রকাশ করুন। ফলে শ্বেতপত্র প্রকাশের দাবিতে বকেয়া আদায়ের দিকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার বকেয়া আন্দোলনের, দাবি আদায়ের, অধিকার প্রতিষ্ঠার লড়াই আগামী দিন আরো তীব্রভাবে শুরু হবে। কি কি পদ্ধতিতে হবে সেটা যথাসময়ে আমাদের নেত্রী এবং সেনাপতি জানিয়ে দেবেন। We had time and again pointed out that whatever our state is demanding is the demand on behalf of the people of the state.
Actually, it's the right of the people to get their share from the central government. This is no one's property, neither the states nor the centers. So, we had held various agitations under the leadership of our Honorable Leader, Honorable Chief Minister Mamata Banerjee. We had also held various agitations, including the agitation in Delhi, under the leadership of our Honorable All India General Secretary Abhishek Bandopadhyay, who is also an MP. Now, you have all seen that these agitations were futile. In fact, nothing was given from the end of central government. Now, this is a document, the document which certifies that whatever we said is correct. Here, so far as Banrega is concerned, 100 days work, this is a certificate to show that nothing has been paid to Bengal, whereas many other states have received their share. Now, is this federalism? Is this what the Constitution of India says about the federal structure? From 2021, after they had lost here, they had lost in the assembly elections. They had gone back to Delhi, and there they have taken the decision to deprive Bengal of their legitimate dues. That is where we are joining issue. That is why we are saying this document is not prepared by us. This is a document of the Finance Ministry of the central government. Now we have seen that when our Honorable Chief Minister had gone to attend the Niti Aayog meeting, she was stopped from raising issues of deprivation. Why? That was the forum where one has to raise the issue. If you actually give importance to the federal structure of our nation, then that is the forum. She had gone on behalf of the opposition. She was the only person to go there from the opposition. Now what we find, the mic was switched off, and she could not say whatever she wanted to say. Only a few minutes time was given, not more than 5 minutes, whereas other chief ministers were given a longer time. Now, our Honorable Central Finance Minister, Union Finance Minister, Honorable Nirmala Sitharamanji, she had spoken against our Honorable Chief Minister when she came out of the Niti Aayog meeting, and I must say that the words were unparliamentary. This is not what is expected, and that is why we actually join issue and say, she's after all a chief minister, not once elected, thrice elected, and the only woman chief minister of this nation. This is where Bengal is a little different. It stands in a different place, and women are given the highest respect. So here we had expected something else from our Honorable Union Finance Minister. Just one question added. Union Minister Prahlad Joshi today says on Abhishek Banerjee's statement on white paper, he says we will bring a white paper on Bengal, what all corruption has taken place there. Prahlad Joshi today's statement on white paper. I think yes, I think Mr. Kunal Ghosh has already addressed. বিষয়টা আরেকটা পয়েন্ট একটুখানি বলে দিই, সেটা হচ্ছে এই যে 100 দিনের কাজ। আপনারা জানেন দেশের মধ্যে নরেন্দ্র মোদী সরকার রিপোর্ট দিয়ে জানিয়েছিল দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে ভালো কাজে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ। তো ফার্স্ট বয় তো প্রাইজ পাবে,
কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার রিপোর্ট দিয়ে জানালো গোটা দেশের মধ্যে 100 দিনের কাজে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, আর বিধানসভা ভোটে হারার জন্য প্রথম টাকাটা তার বন্ধ করলো। আজকে নানা রকম ছুতো দিচ্ছে, কিন্তু আপনারাই তো প্রথম সম্মান ঘোষণা করে রেখেছেন, প্রথম স্থানটা ঘোষণা করে রেখেছেন, তাহলে তো দ্বিচারিতা হচ্ছে। আর একটা হচ্ছে, আপনি বাংলার যে কোনো প্রান্তে যান, যে এলাকায় তৃণমূল জিতেছে, যে এলাকায় হয়তো সেই বুথটা, সেই এলাকাটা হয়তো অন্য কোনো দল জিতেছে, আপনি দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সবাই পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কোনো বৈষম্য করছে না। কিন্তু পশ্চিমবঙ্গে হেরেছে বলে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে রাখা, পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে রাখা, মানুষ তো আবার বিজেপির এমপিদের দেখলে জিজ্ঞাসা করতে শুরু করবে। মানুষ তো আবার বিজেপির এমপিদের দেখলে জিজ্ঞাসা করতে শুরু করবেন, বাংলার বকেয়া কই, আমার 100 দিনের টাকা কই, আমার টাকা তো মমতা দিয়ে দিয়েছেন, কেন্দ্রের যে দেয়ার কথা সেই টাকাটা কোথায়? আপনি যে বলছেন 18 থেকে কমে 12, কিন্তু এই 12কেও তো জবাব দিতে হবে। বিজেপি সাংসদরা কোথাও গেলে তো মানুষ জিজ্ঞাসা করবেন যে টাকাটা কোথায়, বাংলার হয়ে সরব হয়েছেন, আমাদের টাকা দিতে হবে বলেছেন কেন্দ্রীয় সরকারকে, বাংলার বকেয়া মেটানোর জন্য বাংলার স্বার্থে সরব হয়েছেন। ফলে এগুলো কিন্তু বিজেপিকে উত্তর দিতে হবে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে, চ্যালেঞ্জ মেনে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। যদি শ্বেতপত্র প্রকাশ করতে না পারেন, হোয়াইট পেপার দিতে না পারেন, তাহলে ধরে নিতে হবে অভিষেকের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা আপনাদের নেই। আপনারা শুধুমাত্র বিরোধিতা, মিথ্যাচার, প্রতিহিংসা আর বাংলার প্রতি বঞ্চনা, এর উপর দাঁড়িয়েই মানুষকে বিভ্রান্ত করার জন্য রাজনীতি করছেন। রিগার্ডিং প্রহ্লাদ যোশী বলেছেন দুর্নীতি, তোমরা যদি একটা বাংলা টানা চলতে চলতে মাঝখানে ঢোকো, তাহলে আমার মনে হয় তুমি বলে না বলে না। উজ্জ্বল ডিস্টার্ব করবে না, কিন্তু তুমি, তোমার টেন্ডেন্সি হচ্ছে ডিস্টার্ব করা। এই নাই শেষ করে নিক, তারপর বলবো। না বলো না, বলো তুমি বলো। প্রহ্লাদ যোশী, দেখুন, প্রহ্লাদ যোশী বলছেন দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করবেন। কে প্রহ্লাদ যোশী? আসানসোলে হোটেলে কয়লা মাফিয়ার সঙ্গে, হোটেল কা রুম কা পিছে क्या है? প্রহ্লাদ যোশী আগে শ্বেতপত্র প্রকাশ করুন, বাংলায় এসে হোটেলে বিতর্কিত কয়লা ব্যবসায়ীর সঙ্গে কি করছিলেন? চুপি কি করছিলেন? আপনার ঘরে কেন কয়লা ব্যবসায়ী আসে, বিতর্কিত ব্যবসায়ী আসে হোটেলের মধ্যে? আর দুর্নীতি, কে দুর্নীতি ঠিক করবে? প্রহ্লাদ যোশী। 1 নম্বরে ভুয়ো জব কার্ডে উত্তরপ্রদেশ, এপাশে ওড়িশা, ওপাশে মধ্যপ্রদেশ, একের পর এক বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এনডিএর বন্ধু সরকারগুলোর যাবতীয় অনিয়ম, তারপরে তাদের টাকা দেওয়া হয়েছে। বাংলায় 350-র বেশি কেন্দ্রীয় টিম পাঠিয়েছেন, কি করেছেন? ঘোড়ার ডিম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বারবার বলেছেন যদি কোথাও কোনো কেসে কোনো সমস্যা মনে হয়, সেটা তদন্তের জন্য পেন্ডিং থাকতে পারে, বাকিটা কি করে পেন্ডিং থাকে? সকলকে কি করে আপনি বঞ্চিত করতে পারেন? গোটা রাজ্যকে কি করে আপনি বঞ্চিত করতে পারেন? ফলে প্রহ্লাদ যোশী, আগে আপনি এই প্রশ্নের উত্তর দিন, ওই আসানসোলের বিতর্কিত কয়লা ব্যবসায়ীর সঙ্গে वो होटल का पीछे रूम का अंदर में क्या थी, रूम का अंदर में क्या थी प्रहलाद जोशी को? पहले इसके ऊपर खुद के लिए एक व्हाइट पेपर निकालिए, फिर करप्शन या फॉल्स एलिगेशंस वाला जो बात है फिर बोलेंगे। না, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে মমতা ব্যানার্জি একজন ফাইটার
এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাই বলে এটা প্রশংসা করছেন বলে তার জন্যে বাংলার মানুষ প্রবঞ্চিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ ওঠাবেন না, এটা নয় কিন্তু। সুতরাং ওনার মনে হয়েছে উনি প্রশংসা করেছেন, করে ভালো করেছেন, হ্যাঁ আমার করেছেন, তা ভালো করেছেন, কিন্তু তার মানে এই নয় যে আমরা যে বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদ থেকে বিরত থাকব। আমরা কিন্তু এই বঞ্চনার প্রতিবাদ করেই যাব। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। শ্বেতপত্রের দাবি উনি প্রশংসা করলেও থাকবে, না করলেও থাকবে, এখনো অবধি যেটা দেয়া হয়নি। আমরা বিস্মিত হয়ে দেখছি একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে, একের পর এক রেল দুর্ঘটনা। প্রত্যেক সপ্তাহে রেল যাত্রীদের জন্য রেল সফর একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ঘটনাচক্রে আজকে আবার মালগাড়ি, আগের দিন হয়েছে যাত্রীবাহী ট্রেন, এ তো চলছে। যাত্রী সুরক্ষা, রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, রেলওয়ে প্রযুক্তিগত সিস্টেমের আপগ্রেডেশন, শূন্যপদ পূরণ, কোঅর্ডিনেশন সিস্টেম, এই গোটাটা ভেঙে পড়েছে। প্রাক্তন রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা শুরু করে গেছিলেন নিরাপত্তায়, এরা কিছুই করেনি। সেই জায়গায় একটা দেশবাসী যারা রেল সফর করেন তাদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। এরা শুধু একটু বেশি দামের টিকিটের একটু ধনীদের জন্য দু একটা নতুন ট্রেন এনে পতাকা নেড়ে উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ছবি তুলতে বেশি আগ্রহী, কিন্তু দেশের আমজনতা যে ট্রেনগুলিতে সফর করছে তাদের জন্য এরা ভাবছেন না। আজকে অবাক হয়ে আমরা দেখলাম সংসদ চলছে, সেখানে এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে যখন কথা বলছি রেলমন্ত্রী বুলেট ট্রেন নিয়ে কথা বলে যাচ্ছেন। সংসদে রেলমন্ত্রী বুলেট ট্রেন নিয়ে কথা বলে যাচ্ছেন, অথচ এই যে পরপর রেল দুর্ঘটনা রেলমন্ত্রী বলছেন না। এটা কাদের সরকার? এটা আমজনতার সরকার হতে পারে না। সংসদে দাঁড়িয়ে পরপর রেল দুর্ঘটনা আজও সকালে হয়েছে, আজও সকালে ফাঁসি দেওয়াতেই বেলাইন হয়েছে মালগাড়ি, আর সংসদে দাঁড়িয়ে বুলেট ট্রেন নিয়ে বিবৃতি দিচ্ছেন। চারপাশ থেকে সাংসদরা বলছেন দুর্ঘটনা নিয়ে বলুন, দুর্ঘটনা নিয়ে বলুন, দুর্ঘটনা নিয়ে বলুন। কানে তুলো গুজে রেখেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী, এখনো পর্যন্ত সাংসদদের বক্তব্যে উত্তর দেওয়ার প্রয়োজন বলে মনে করেননি। কোনো কথা নেই, মানে নেই এগুলোর। এগুলো হচ্ছে প্রভোগ করবার জন্য। এই যে দাঙ্গা টাঙ্গা প্রভোগ করতে ওরা খুব ভালো জানেন আর কি। এই ধরনের কথা একজন কেন্দ্রীয় মন্ত্রীর মুখ থেকে মানায় না, কারণ তিনি যে শপথ নিয়েছেন, যে সংবিধান সেখানে কি বলে দিয়েছে সেটা যেন তিনি বারে বারে পড়েন। শপথ নেওয়াটা কিন্তু খালি শুধুমাত্র ওই সাদা কালো লেখা পড়লাম তা না, সেটাকে অন্তরে নিতে হয়, সেটা বোধহয় উনি জানেন না। সজল ঘোষ উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন 54টা দুর্ঘটনা ঘটেছে, প্রায় 1400। যিনি বলছেন তিনি তখন তৃণমূলে ছিলেন, ফলে ও সব আলোচনা কোনো পরে মানে করা হয় যায়। এটা কোনো কথার? মানে কোনো মানে নেই কথার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন আলাদা একটা প্যারালাল সরকারের মতো ছিল, বাজেট আলাদা হতো। কতটা গুরুত্বপূর্ণ রেল ছিল সেই সময় সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। আর এই তো আসার পর থেকেই এই যে ওটাকে সরিয়ে নিয়ে অন্যরকম প্রক্রিয়া আরম্ভ হয়ে গেল। এর থেকেই তো বোঝা যায় যে আম যতগুলো মিনিস্ট্রি আছে তার মতনই রেলকেও ধরে নিয়েছে, যেখানে এই এত মানুষের ট্রান্সপোর্টিং সিস্টেম, সেই সিস্টেমের ওপরে আরও বেশি যে লক্ষ্য রাখা উচিত, আরও মানুষের দৃষ্টিপাত করা উচিত, সেগুলো তো হচ্ছে না। সেটাই তার জন্য হচ্ছে এগুলো। আর একটা হচ্ছে এই যে তথ্য যখন আসে, আমরা বড় দুর্ঘটনাগুলো নিয়ে সাধারণভাবে প্রচার মাধ্যমে আসে। আজকেই যদি এখনই হিসেব নেওয়া হয় গত 3 মাসে কতগুলো দুর্ঘটনা ঘটেছে, তাতেই দেখা যাবে শুধু 3 মাসেই হয়তো 100-র উপর দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে বড়গুলো আমরা জানতে পারছি। দেশের বিভিন্ন প্রান্তে কোথায় কি হয়ে আছে সেগুলো
মিলিয়ে রেল দপ্তরের একটা পরিসংখ্যান হয়। ফলে আলটপকা একটা সংখ্যা তত্ত্ব চাপিয়ে দিয়ে এর গুরুত্বটা লঘু করে দিচ্ছে। হ্যাঁ, লঘু করে দেয়া। আর একটা হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার পরিকল্পিতভাবে রেলকে সর্বনাশ করে বেসরকারীকরণের দরজা খুলছে। রেল বেচা শুরু হয়ে গেছে, স্টেশন বেচা শুরু হয়ে গেছে, প্রাইভেটাইজেশন শুরু হয়ে গেছে। এরপরে আর উত্তর পূর্ব রেল এসব থাকবে না। এরপরে রিলায়েন্স রেল, আদানি রেল, এইগুলো সব শুরু হয়ে যাবে। এগুলোর জমি তৈরি করার জন্য এই চূড়ান্ত গাফিলতি, নেগলিজেন্স এসব হচ্ছে বেসরকারীকরণে দরজা খোলার জন্য। গতকাল থেকে একটা বিতর্ক তৈরি হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী তিনি কোট আনকোট প্রাক্তন নাকি বর্তমান? প্রাক্তন বলা হয়েছে বলে তিনি অভিমান করেছেন, তিনি প্রকাশ্যে বলছেন যে সমস্যাটা হচ্ছে আমরা তো তাঁর দল করি না, তিনিও আমাদের দল করেন না। ফলে তাঁদের দলে কখন কে কি প্রাক্তন হচ্ছেন সেটা বুঝবো কি করে? শুধু কেমন জানি দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন আগামী দিন বিজেপিতে যোগ দেবেন বলে। এরপর কি প্রদেশ কংগ্রেস কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে আগামী নির্বাচনে? তার কারণ অধীর তো কাটা ছিলেন। আমরা প্রমাণ করে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই দেশের স্বার্থে, বিজেপি বিরোধিতার স্বার্থে দিল্লির রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছি। কিন্তু পশ্চিমবঙ্গে এই রাজ্য কংগ্রেস সিপিএম হাতে হাত মিলিয়ে বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করে গেছে। ফলে আমরা বিজেপি, কংগ্রেস, সিপিএম তিন পক্ষকে হারিয়েই এই বিপুল সাফল্য পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। ফলে সেটা সবসময় আপনারা মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের 29 জন যে লোকসভার সাংসদ, 13 জন রাজ্যসভার সাংসদ, 42 জন সাংসদ, এরা কিন্তু এককভাবে তৃণমূলকেই রিপ্রেজেন্ট করছেন সংসদে। আমরা এইভাবে কোনো ব্যক্তিকে নিয়ে ভাবিই না, আর আমরা অন্য দল নিয়ে ভাবতে যাব কেন? যারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলেছে, যারা তৃণমূলের ক্ষতি করেছে, যারা বিজেপিকে অক্সিজেন দিয়েছে, বিধানসভায় শূন্য হয়ে গেছে, আর যার কথা বলছেন তিনি তার বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে তৃতীয় হয়েছেন, আমরা তাদের নিয়ে ভাবতে যাব কেন? মানে আমাদের কোনো ভাবনা চিন্তা, আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই। বিজেপির তরফ থেকে ওপেন বলা হচ্ছে, সমীর ভট্টাচার্য হোক বা অমিত মালভিয়া, কেউ গান বেঁধে বলছেন যে তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে ঘর, কেউ বলছেন যে ভুল টিমে খেলছেন আপনি। বিজেপির সমস্যা হচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্বে যে উপাদান রয়েছে ওগুলো চচ্চড়ি রাঁধার, ও দিয়ে বিরিয়ানি হবে না। তো ফলে তো ওরা সবসময় এদিক ওদিক থেকে নতুন এক্সপেরিমেন্টের পক্ষে, কারণ রাজ্য বিজেপি যা উপাদান তা দিয়ে চিরকাল রেজাল্ট বেরোলে দেখবেন চচ্চড়ি রেঁধেছে, বিরিয়ানি রেজাল্ট তো ওরা দিতে পারবে না। ফলে এদিক ওদিক সেদিক এ বার করে দিচ্ছে, ও হতাশ অমুক, সেইগুলোকে একটু ডাকাডুকি করার চেষ্টা করছে। গতিবিধি দেখে মনে হচ্ছে অধীর চৌধুরী এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন, দলকে প্রভোগ করছেন, বিজেপির সঙ্গে বোধহয় কথাবার্তা বলে রেখেছেন। তবে বলতে পারবো না, অধীরদা অন্য দলের নেতা, কোনো মন্তব্য করবো না। দিলীপ ঘোষ অনেকদিন পর মুখ খুলেছেন। উনি বলছেন যে হাসপাতালে মানুষ ভর্তি হওয়ার জায়গা পায় না, কিন্তু বিড়াল অবাধে ঘুরে বেড়াচ্ছে, কুকুরের ডায়ালিসিস হচ্ছে, মানুষের হাসপাতাল যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে কুকুর বিড়াল রাজ্যের স্বাস্থ্য। না, যদি কোথাও উনি একটা কি ছবি দেখলাম পোস্ট করেছেন, কোথাও যদি কোথাও এরকম ঘটনা ঘটে থাকে, বিড়াল তো আসে, কিন্তু কোথাও কোনো অব্যবস্থা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেখানকার যারা প্রশাসনে আছেন তারা দেখছেন। তা দিলীপ বাবু আবার গরু ছেড়ে হঠাৎ বিড়ালে ঢুকলেন কেন? বিড়ালের মধ্যে না ঢুকে বরঞ্চ একটু বড় চেহারায় বড় তার সাথে ছিলেন, সেটা দেখুন। এখন সব গিয়ে বেড়ালের পেছনে ঘুরছেন, দেখুন দলকে দল কি বলে আগামী দিন। লোকসভা নির্বাচনের সমস্ত ডকুমেন্টস হাইকোর্ট জমা রাখতে বলেছে, কারণ হচ্ছে রেখা পাত্র মামলা করেছিলেন তার। তো আইনের প্রশ্ন, জমা রাখতে বলেছে, রাখছে। এখন তৃণমূল কংগ্রেস সাংসদ, আগামী 5 বছর তৃণমূল কংগ্রেসেরই সাংসদ ওখানে থাকবেন,
তো এখন আদালত যদি মনে করেন সাবধানে রাখতে হবে, যদি বলেন স্টিলের আলমারিতে রাখতে, যদি বলেন কাঠের আলমারিতে রাখতে, যদি বলেন লোহার সিন্ধুকে রাখতে, তা রাখা থাকবে। তো কি হয়েছে, তাতে কি ফল উল্টবে নাকি? ফল হচ্ছে বিজেপি হেরেছে, তৃণমূল জিতেছে, সিপিএম এর জামানত জব্দ হয়েছে প্রায়। আর যে রেশন দুর্নীতির মামলায় কালকে যেটা যেখানে গেছে এ করতে তল্লাশি করতে, সেখানে প্রচুর দামি গাড়ি মিলেছে এবং তৃণমূল আমি আবার বলছি, তদন্তের বিষয়ে এ ব্যাপারে দলের কোনো বক্তব্য নেই। আমরা একটাই আশা করি যে তদন্তকারী এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি বিজেপির কথায় পরিচালিত হবে না, এমনভাবে কোনো বাতাবরণ তৈরি করাবে না যেটা তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য একটা মহল তৈরি করা হয়। এর বাইরে কে কোথায় তদন্ত করছে? একজনের একটা বড় বাড়ি দেখা গেছে, আরে বাবা বিরাট বাড়ি, ওই 3খানা গাড়ি। আর একটা লোকের যদি পয়সা থাকে, তার বাড়ি আছে, তার গাড়ি আছে, এখন দেখতে হবে সেটা বৈধ না অবৈধ। তিনি যদি সেটার বৈধতা প্রমাণ করতে পারেন, তদন্তকারীরা বুঝবেন। আর যদি বৈধতা প্রমাণ করতে না পারেন, তদন্ত এগোবে, এর মধ্যে দলের কোনো কিছু বলার নেই। একটা লাস্ট আনন্দপুরে যেভাবে দুষ্কৃতী হামলা হয়েছে, বিরোধীরা বলছে যে কলকাতার দুষ্কৃতীদের রাখা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় এভাবে হচ্ছে, আনন্দপুরে গতকাল হয়েছে। দেখুন, যে ছবিটা দেখা গেছে, ছবিটা তো একটা অংশ। এখন মুখ ঢাকা 2-4 জন লোক আছে, এখন তারা আদৌ রাজনীতি করে কিনা, বিজেপি করে কিনা, ওখানে তৎকাল বিজেপির কেউ খেতে গেছিল, আদি বিজেপিরা মারতে গেল কিনা, বা আদি বিজেপি খেতে গেছিল, তৎকাল বিজেপি মারতে গেছে কিনা, সেলিম গোষ্ঠীর সিপিএম খেতে গেছিল, সুজনদার লোকেরা মারতে গেছে কিনা, এই বুঝবো কি করে? ফলে যতক্ষণ না একটা জিনিসটা দেখতে খারাপ, ওইভাবে ভিডিও ওগুলো দেখতে খুব খারাপ, পুলিশ তদন্ত করলে দেখা যাবে। যদি কারো হামলাকারী যদি হয়, তাদেরকে পুলিশ ধরবে, অ্যাকশন নেবে। চন্দ্রবাদী, একটা শেষ প্রশ্ন মাত্র, সেটা হচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 2 তৃণমূল কংগ্রেসের কর্মী। এই বিষয়টা নিয়ে যদি না, আমরা বারবার বলছি, যদি কোথাও এরকম কোনো অভিযোগ থাকে, সে যে হোক না কেন, তৃণমূল কংগ্রেসের হোক চাই যে হোক, তাকে প্রশাসন ধরবে। এটাই তো ভালো প্রশাসনিক যে ক্ষমতা অপব্যবহার করে না প্রশাসন, সেটা তো বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও ধরছে। আচ্ছা, এই প্রশ্নগুলো যখন আপনারা করেন, তখন ওই যে উত্তরপ্রদেশে 2 দিন আগে একটা মহিলাকে বেঁধে, গাছের সঙ্গে বেঁধে তার বিবাহ বহির্ভূত কি সব অভিযোগ নিয়ে মুখে টুকে কালি টালি মাকে মেখে দেওয়া হলো, কই এগুলো নিয়ে তো বলেন না, এগুলো নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো তো জিজ্ঞাসা করেন না। তাহলে সেখানে কি প্রশাসন তার মানে পক্ষপাত দুষ্ট নয় যে সেখানে সেই কাজগুলো তারা কাদের কথা শুনে চলছে, কি নিয়েছে, কি স্টেপ নিয়েছে? এই তো আজকে আমরা এই ন্যায় সংহিতা, তারপরে কি যেন ন্যায় সামাজিক সুরক্ষা সংহিতা, ন্যায় অধিনিয়ম, এগুলো নিয়ে তো আমরা আজকে বিধানসভায় প্রস্তাবের ওপর আলোচনা আজকেও হলো, কালও চলবে। কিন্তু আমি তো বুঝতে পারলাম না যে এগুলো নিয়ে কোনোদিন জিজ্ঞাসা হচ্ছে না তো, যে ন্যায় সংহিতা এদের জন্য এই যে হ্যান্ডকাপ পরাবার কথা হয়েছে, সেটা আগে ছিল কোর্ট বলবে তারপরে হাতকড়ি পরাবে, এখন হাতকড়ি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ হাতকড়ি তো পরালো না। মধ্যপ্রদেশে 2 মহিলা গলা অবধি তাদের মাটির তলায় ঢুকিয়ে দেওয়া হলো, তাদের নিয়ে কোনো কথা হলো না, কেউ প্রশ্ন করেন না সেটা নিয়ে। খালি মহিলা মানে কি বাংলার মহিলা? মহিলার মধ্যে কি এটা প্রাদেশিকতার কোনো বিভাজন আছে? তাহলে সেই মহিলাদের নিয়ে কেন আজকে 4র্থ স্তম্ভ কথা বলে না? আমার এই আবেদনটাও আপনাদের কাছে আছে। 4র্থ স্তম্ভ, 75 বছর স্বাধীনতা, এই প্রয়োগ আমাদের সংবিধানের, সেখানে 3টে স্তম্ভের কথা আছে। আপনারা স্বঘোষিত 4র্থ স্তম্ভ, তাতে আপত্তি নেই কোনো, আপনাদের নিজেদের দক্ষতায় হয়েছেন। কিন্তু তার জন্য যখন এই যে অধিকার, যে প্রশ্নগুলো করার অধিকার আপনার আছে, কিন্তু আপনার ডিউটি অ্যান্ড অব্লিগেশনটাও ঠিক একইভাবে পালন করতে হবে, সেগুলো সম্পর্কেও কিন্তু বলতে হবে। এটা আমার আপনাদের কাছে আবেদন, একজন বাংলার মেয়ে হয়ে, একজন বাংলার মা হয়ে। पिछले महीने जहां कंचनजंगा एक्सप्रेस का एक्सीडेंट हुआ था, 9 लोगों की जान गई थी, आज वहां पर गुड्स ट्रेन डिरेल हुई है। फिर एक बार जो है ट्रेन एक्सीडेंट हुआ पिछले, देखिए ये बार बार ट्रेन एक्सीडेंट बार बार हो रहा है। ये जो भाजपा सरकार है, रेल मंत्रक है, पूरा फेलियर हो चुका है। अब देखिए यहाँ पर ट्रेन का रेलवे ट्रैक मेंटेनेंस, ट्रेन का सुरक्षा,
कोऑर्डिनेशन बिटवीन स्टेशंस, जो टेक्नोलॉजी अपग्रेडेशन, वैकेंसीज फिलअप, वो तो पूरा फेल कर रहा है, कुछ नहीं हो रहा है। और ये कंटिन्यूअसली एक के बाद एक ये हादसा होते ही जा रहा है, ट्रेन एक्सीडेंट, ट्रेन एक्सीडेंट, ट्रेन एक्सीडेंट। और ये रेल मिनिस्टर अभी तक, देखिए, एक एक्सीडेंट हो सकता है, एक्सीडेंट तो होता है, लेकिन अगर ये एक नियम बन जाता है, कंटिन्यूअसली ये होता है, तो इसका मॉरल रिस्पॉन्सिबिलिटी तो रेल मिनिस्टर को लेना चाहिए, प्राइम मिनिस्टर को तो लेना चाहिए। आज संसद में रेल मिनिस्टर बुलेट ट्रेन के बारे में बात कर रहा है, बुलेट ट्रेन के बारे में, और एमपीज, हमारा एमपीज, तृणमूल एमपीज, इंडिया गठबंधन के एमपीज बोल रहे हैं एक्सीडेंट के बारे में बोलिए, वो सुन ही नहीं रहा है। तो ऐसे ये पूरा, ये जो ट्रेन रेल दफ्तर जैसे चल रहा है, ऐसे हम लोग का पूरा प्रोटेस्ट है। ममता दीदी जब रेल मिनिस्टर थे, तब जो रक्षा कवच का जो सिस्टम उन्होंने इंट्रोड्यूस किया था, ये पूरा भाजपा सरकार उनका नष्ट कर दिया। दादा, काशी नजरुल यूनिवर्सिटी के वीसी ने एक चिट्ठी लिखी है मुख्यमंत्री को, और वो कह रहे हैं कि टीएमसीपी के जो छात्र हैं वो उन्हें परेशान कर रहे हैं, इसलिए उन्हें वर्क फ्रॉम होम करना पड़ रहा है। দেখুন, যেটা জানি না সেটা বলতে পারবো না। যেটা এখন, উনি কি রাজ্যপালের নিযুক্ত? উনি কি রাজ্যপালের নিযুক্ত? উনি রাজ্যপালের নিযুক্ত? তো ফলে যদি রাজ্যপালের নিযুক্ত কোনো উপাচার্য, আমি উপাচার্যের পদকে পূর্ণ সম্মান দিয়েও বলতে পারি, তাহলে রাজ্য সরকারকে বা তৃণমূল কংগ্রেসকে বিব্রত করার জন্য খোদ রাজ্যপাল যে ধরনের অপকীর্তি করে চলেছেন, তার নিযুক্ত লোকেরা সেগুলো করছে না, তার কি মানে আছে? ফলে এগুলো খোঁজ নিয়ে দেখতে হবে সে উদ্দেশ্য প্রণোদিত খবর করার জন্য চিঠি কিনা। कौन? हाँ, urging her to reduce the 18% GST in life insurance and medical insurance. এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি। উনি নীতিন গাডকারি বলে কি হবে? দিদি এটা বলুন। ওটা ना, এটা तो ये तो हम लोग बोलते आ रहे हैं, लेकिन ये जो रेट रैशनलाइजेशन के लिए एक जीओएम है, तो नितिन गडकरी जी वो बोले हैं तो वो ठीक है, निर्मला जी को बोले हैं तो वो ठीक है। जो भी हमको डिसीजन लेना है, वो रेट रैशनलाइजेशन जो जीओएम है उसमें एक डिसीजन लेना है, और वो डिसीजन को जीएसटी काउंसिल के मीटिंग में उसको भेजना है। जीएसटी काउंसिल के मीटिंग से इसका अल्टीमेट जो डिसीजन होगा। इंग्लिश का बोले जब Ma'am, Adik Chaudhary yesterday expressed surprise, and obviously he's dropped as the West Bengal Pradesh Congress chief. The Trinamool's reaction, given that there has been animosity specifically with Adik Chaudhary. Trinamool Congress gave this. No. Adik Chaudhary has been dropped. So Also, what can we say? Mr. Kunal Ghosh has already said that he is not from our party. Neither do we want him to come here. So might be he is having some words with different parties. Might be he is waiting for an expulsion. I do not know. He has himself said that he was flabbergasted to hear that he has been addressed as a former president. So what do we know? I do not know, and neither does Kunal Ghosh know. also there was a case in Chandapur in Malda, and two alleged accused who have been allegedly have links with the Trinamool, is what has been alleged. No, we have already deprecated this sort of things, and there, as you say, that 2 of the TMC workers have been arrested. Now, whosoever does this, he should be actually, whatever steps are to be taken against him, that has to be done. We never favored them. Our administration never stands beside them. Therefore, this is a place to show that Bengal never stands beside this sort of people. So that will be tried in the court. But there I again add
that why don't you ask about the Uttar Pradesh incident? When it is Uttar Pradesh, does the Mahila become someone else? There you don't have anything to say. You all never ask. What about Madhya Pradesh? What has happened there? What about the Nyaya Sanghita or the Nyaya Samajik Suraksha or the Sakshya Adhiniyam, which are being now implemented from the 1st of July? How that has been implemented in the case of these women in Madhya Pradesh and Uttar Pradesh? So this also have to be taken care by you. You are the fourth self-claimed pillar of the Constitution. We have no quarrel with that. You have done that. You have come up as the fourth pillar. So we praise that. It's praiseworthy. But when you exercise your right, that has to be coupled with the duty. You know, every right is coupled with duty. Therefore, your duty is also, I must say, I must appeal to you that you have to take care of those Mahilas also. You come up with the conversations or whatever you do in the media, or you come out in the newspapers with those cases also. You take opinions from others also. Why this discrimination? Ma'am, if Odit Chaudhary is not repeated as the Congress president, do you think that will mend the relations between Trinamool and Congress in Bengal? I cannot see something which is going to happen or anything what will happen in future. Neither am I the person to take the decision. There our leader is there, our other leaders are there, Mamata Bandyopadhyay, our supreme leader is there, Abhishek Bandyopadhyay and others are there, the state presidents and others, many are there. You know about our core committee, you know about our working committee. So I cannot say something which might happen in future or which might not happen in future. Same? No, but is he the problem? Like if he's removed, No. Odit minus Congress is acceptable. Let us see. Congress have to decide on this subject on their own. We are not waiting for Congress or any other party in Bengal. So that is that decision that will be taken by Congress. We don't need them in Bengal. They were with alliance with CPIM and helped Bharatiya Janata Party. Bengal Congress always from 2016 also, 21 and now 24, they have tied up with CPIM. They have tried their best to supply oxygen to Bharatiya Janata Party and they failed. They became zero in assembly. They are only one in parliament. And their president in his own Lok Sabha constituency, he is third. So this is not our headache. We are confident. Our leader Mamata Banerjee, our General Secretary Abhishek Banerjee, full Trinamool family is ready. But what they want to do, their leadership should take their decision. That is most unfortunate. From that chair, this kind of statement, this is not expected. That's all. And sir, one last question. Tejasvi Surya, while speaking to Parliament regarding the landslide in Wayanad, he has said that the state government was not being able to move the family from the disaster location because of the pressure of religious groups. And therefore, this এটা খোঁজ না নিয়ে কোনো মন্তব্য করব না। How can we say? রেলের কর্মচারীদের উপর একটা অভিযোগ করছে যে এত শূন্য পদ, যার ফলে এই ইনফ্রাস্ট্রাকচার এরকমই হবে, একদম শূন্য পদ। রেলের শূন্যপদ তো প্রচুর। সেই জায়গাটা থেকে তো আমরা বারবার বলছি, রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স থেকে শুরু করে
কোঅর্ডিনেশন বিটুইন স্টেশন থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে শূন্যপদ থেকে শুরু করে সব জায়গায় শূন্যপদ নিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। রেলের শূন্যপদগুলো অবিলম্বে আগে অগ্রাধিকার দিয়ে পূরণ করুক বিজেপি। রেলের শূন্যপদগুলো এত কয়েক লাখ শূন্যপদ পড়ে আছে, তো সেগুলো পূরণ করছে না কেন? দুর্ঘটনার তো অন্যতম প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ তো নিশ্চিতভাবে লোক সংখ্যা, কর্মী সংখ্যাও একটা বড় কারণ। ফলে সেই জায়গায় আগেরবার তো ওই দুর্ঘটনার পর চালকদের মুখ থেকে যেটা উঠে এসেছিল, তারা বিশ্রাম পর্যন্ত পান না, ঘুমানোর সময় পর্যন্ত পান না। একজন চালককে ন্যূনতম বিশ্রাম না দিয়ে আর একটা ট্রেনে তুলে দেওয়া হচ্ছে। ফলে এখানে শূন্যপদ পূরণ তো রেলে অবিলম্বে প্রয়োজন। বিহারে একটা ঘটনা ঘটেছে যে পুরসভার এক অফিসার পুলিশ যা করার করেছে, আমরা কোনো মন্তব্য করব না। তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে, থাপ্পড় মেরেছে। আরে সে তো দিদি বললেন এক্ষুনি, পুলিশ যদি কোনো ঘটনায় তৃণমূল কর্মীকে কোনো অভিযোগে অ্যারেস্ট করে থাকে, সে তো পুলিশ রাজধর্ম পালন করেছে। তো সুতরাং সেখানে এটা আলাদা করে দলের বলার কি আছে? দলের কোনো সদস্য বা সদস্যা যদি অত্যন্ত আপত্তিকর কোনো কাজ করেন যেটা আইনের চোখে খারাপ, সেখানে পুলিশ তার করণীয় করবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন, কেউ কোনো বিতর্কিত কাজে জড়িয়েছেন, সেই জায়গাটা অভিযোগ এসছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আরেকটা হচ্ছে কলকাতা একটা ভাইরাল ভিডিও হয়েছে, কলকাতায় কুপিয়ে মারছে কয়েকদিন ধরে একজন ব্যক্তিকে। কোথায়? কলকাতার। তো ওটা বিরোধীরা হাতে তুলে বলছে যে এখানে আইনের শাসন বলতে কিছু নেই, সব ভেঙে পড়েছে। মনে আছে বিরোধীরা এগুলো শেখাচ্ছে? মনে আছে? কুপিয়ে দেখুন, কোনো মৃত্যু কাম্য নয়, কোনো মৃত্যু কাম্য নয়। যদি কেউ করে থাকে, দোষীরা সাজা পাক, খুনি গ্রেফতার হোক। কিন্তু এটা মনে রাখুক, বিজন সেতুর উপর, কলকাতার উপরে 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীকে কুপিয়ে এবং পুড়িয়ে খুন করা হয়েছিল এই কলকাতায়। ডিসি পোর্ট বিনোদ মেহতা, তিনি একটা ক্রিমিনালকে ধরতে গেছিলেন, তাকে কুপিয়ে এবং পুড়িয়ে খুন করা হয়েছিল দেহরক্ষী সহ। মনে রাখবেন, সিপিএম বেলগাছিয়ায়, সিপিএম এই পাড়ার সালিসি সভা বসি, আজকাল এত সালিসি সভা নিয়ে কথা শুনি, পিটিএ মেরে জোড়া খুন করেছিল। এই অজস্র ঘটনা বাংলার বুকে ঘটিয়ে রেখে দিয়েছে সিপিআইএম এর জমানা। আর দেশে অন্য রাজ্যে বিজেপি, তাদের মুখে এ ধরনের কথা শোভা পায় না। আমরা এরকম কোনো ঘটনা চাই না, দোষী গ্রেপ্তার হবে, কিন্তু এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা আগের তুলনায় অনেক 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 কমে গেছে। টালিগঞ্জে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বাড়িতে চুরি হয়েছে আবাসনে। তো ওখানকার আবাসনের লোকজন বলছে মানে ওখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। পুলিশের আবাসনে, কমিশনের আবাসনে যদি এই মানে নেই, এটা কি করে হতে পারে? এটা আবাসনে কোনো বিচ্ছিন্ন ঘটনা, সেটা নিয়ে তার সঙ্গে সার্বিক মানে প্রশ্নটাই মানায় না। সার্বিকতা একটা সাংবাদিক বৈঠকে এই প্রশ্নটা মানায় না। একটা চুরির জন্য এলাকার লোক চলে যাচ্ছে, আবাসনের লোক আবাসন ছেড়ে চলে যাচ্ছে, বিশ্বাসযোগ্য? এটা কেউ বিশ্বাস করবে যে একটা চুরির ঘটনার জন্য আবাসন ছেড়ে লোকে চলে যাচ্ছে? কোনো ঘটনা হলো এটা? বলো কোনটা কি? না, এটা তো আমরা আমাদের রাজ্য থেকে আগেও বলা হয়েছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যে নীতিন গডকরি মহাশয় তিনি একটা চিঠি লিখেছেন, আপনারা যেরকম বলছেন আমি জানি না সেটা, কিন্তু যেটা জানি সেটা হচ্ছে রেট রেশনালাইজেশনের জন্য একটা গ্রুপ অফ মিনিস্টার্স আছে, গম। সেই গমের রেট রেশনালাইজেশনের প্রশ্নটা সেখানে আগে আসে, সেখান থেকে যদি কোনো রেকমেন্ডেশন যায় তখন সেটা জিএসটি কাউন্সিলে সেটাকে পাঠাতে হয়, এবং জিএসটি কাউন্সিল হচ্ছে ফাইনাল অথরিটি যে ঠিক করবে যে এটা বাড়বে নাকি কমবে। এখন অবধি সেরকম কোনো সিচুয়েশন হয়নি, আমিও জিওএমে আছি, তাই জন্য বলতে পারি।